স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17 পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো পরিসংখ্যান, তত্ত্ব, উপাত্ত, পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা সারণী, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রসরক নির্ণয়, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ ও অজেব রেখা অঙ্কন। উপরকার প্রত্যেকটা বিষয়ই আমি অষ্টম শ্রেণীর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অষ্টম শ্রেণীর ভিডিওটা আবার ভালো করে লক্ষ্য করবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আলোচনাগুলো আবার সংক্ষেপে আলোচনা করছি। প্রথমে আছে পরিসংখ্যান। সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যান বলে। অর্থাৎ কোনো তথ্যকে যদি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয় তাহলে সেটা হবে কি পরিসংখ্যান। তথ্য সংগৃহীত ডেটা বা উপাত্ত পরীক্ষাকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বলে। অর্থপূর্ণ সেই ততটা সেই উপাত্তগুলো কি অর্থপূর্ণ হতে হবে। উপাত্ত কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে উপাত্ত বলে। একটা তথ্য যে সংখ্যার মাধ্যমে দিয়ে প্রকাশ করব সেই সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বলবো। প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। যেমন জনসংখ্যা গণনার সময় কর্মীরা বাড়িতে গিয়ে প্রত্যেকজনের আপনার প্রত্যেকটা সদস্যের তথ্য সংগ্রহ করে, এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত অন্যের সংগৃহীত উপাত্ত থেকে গৃহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে। অর্থাৎ সরাসরি উপাত্ত থেকে আবার অন্যরা নিয়ে যদি সেটা নিজেদের মতন বিশ্লেষণ করে সেটা হবে মাধ্যমিক উপাত্ত। আবার উপাত্ত আরো দুই প্রকার। একটা অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্ত থেকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা যায় না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই সকল উপাত্ত এলোমেলোভাবে সাজানো থাকে। বিন্যস্ত উপাত্ত যে উপাত্ত থেকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাকে বিন্যস্ত উপাত্ত বলে। এই সকল উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে। এইবার পরিসর উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে এক যোগ করলে যে মান পাবো সেই মানকে বলবো পরিসর। তাহলে পরিসর সমান কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। শ্রেণী সংখ্যা পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তার সংখ্যাকে শ্রেণী সংখ্যা বলে। পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তার সংখ্যাকে পরিসংখ্যান বলে। তাহলে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এই পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি এটা পূর্ণ সংখ্যায় নিতে হয়। যেমন একটার পরিসর আছে 5 আর তাকে 3 শ্রেণীতে ব্যক্তিতে সাজাবো, তাহলে 5/3। তাহলে এটাকে ভাগ করব 1.666 হবে। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো কত? এটা পূর্ণ সংখ্যায় 2 লিখবো। পূর্ণ সংখ্যায় 2 লিখবো। আবার যদি ভাগফল যদি 1.2 হইতো তাও আমরা এটাকে পূর্ণ সংখ্যায় অর্থাৎ পরবর্তী পূর্ণ সংখ্যা যাই হোক না কেন দশমিক হলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হবে। শ্রেণী ব্যাপ্তি যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার ব্যবধানকে সেই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি বলে। শ্রেণীর মধ্যমান একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেই মানকে বলতেছে শ্রেণীর মধ্য বিন্দু। যেমন একটা দেওয়া আছে 6 থেকে 10, এটা একটা শ্রেণী। তাহলে এই শ্রেণীর মধ্যমান হবে কত? এই শ্রেণীর মধ্যমান হবে 6 যোগ 10 ডিভাইডেড কত 2। তাহলে 6 আর 10 যোগ করব 16 ডিভাইডেড 2। তাহলে কাটাকাটি করব তাহলে 8। তাহলে 6 থেকে 10 এই শ্রেণীর মধ্যমান কত হবে 8। তাহলে মধ্যমান নির্ণয় করার জন্য কি করব? দূরের সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। এবার গণসংখ্যা সারণী প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণীর ব্যবধান
ও শ্রেণীর সংখ্যা নির্ণয়ের মাধ্যমে বিন্যস্ত ও সারিণীভুক্ত করাকে গুণসংখ্যা সারণী বলে। তাহলে শ্রেণী ব্যবধান হিসেবে সাজাবো আর শ্রেণীর সংখ্যা নির্ণয় করে আমরা বিন্যস্ত করে সারিণীভুক্ত করাকে বলতেছে গুণসংখ্যা সারণী। কেন্দ্রীয় প্রবণতা, মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা আর পরিমাপ হলো গাণিতিক গড় বা গড়, মধ্যক এবং প্রসারক। এইগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা। যেমন বাংলাদেশের চিত্রকর ধরি, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই ঢাকার দিকে সবাই গমন করে। তাহলে ঢাকার দিকে জনসংখ্যার ঘনত্ব বেশি হইতেছে, আর যত ঢাকা থেকে যত দূরে যাওয়া যাচ্ছে জনসংখ্যা তত কম হইতেছে। তাহলে এই যে ঢাকাকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতেছে, তাহলে এটাকে বলতেছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতার গড় নির্ণয়। গড় হচ্ছে কোনো একটা সংখ্যা তালিকা বা রাশির সকল মানকে একটি একক মান হিসেবে প্রকাশ করা, একটা একক মান হিসেবে প্রকাশ করা। যেমন একজন গণিত একটা বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থী গণিতে বিভিন্ন আপনার নম্বর পেয়েছে, এটাকে একটা এককে যদি প্রকাশ করে, এভারেজ মানে গড়ে কত পেয়েছে, গড়ে 40 পেয়েছে, তাহলে একটা মানে প্রকাশ করা হচ্ছে গড়। গড় দুই ভাবে নির্ণয় করা যায়, সারণী তৈরি করে সারা এবং সারণী তৈরি করে। আবার সারণী তৈরি করে আবার দুই ভাবে নির্ণয় করব, একটা সারণী তৈরি করে দুই ভাবে নির্ণয় করব, আর সারণী ছাড়া, তাহলে তিন ভাবে নির্ণয় করব, কিন্তু আমরা লিখছি দুই ভাবে, একটা সারণী ছাড়া একটা সারণী তৈরি করে, সারণী তৈরি করে আবার দুই ভাবে। প্রথমে সারণী ছাড়া গড় নির্ণয়। প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে গড় নির্ণয় করা হয়। গাণিতিক গড়ের সূত্র x বার সমান 1/summation of i n, i সমান 1 থেকে n পর্যন্ত, তাহলে xi, অর্থাৎ মোট সংখ্যাকে যদি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে গড় পাওয়া যায়। যেমন 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এই জায়গা 40, 41, 45, 18, 41, 20, 45, 41, 45, 25, 20, 40, 18, 20, 45, 47, 48, 48, 49, 19। এখানে গড় নির্ণয় করতে হবে, তাহলে এখানে নম্বরগুলো সমষ্টি সবগুলো যোগ করলাম, যোগফল কত হয়েছিল 715। আর কয়জন শিক্ষার্থী, 20 জন শিক্ষার্থী, তাহলে মোট কত 715, শিক্ষার্থীর সংখ্যা কত 20, সুতরাং গাণিতিক গড় সমান 715 ভাগ 20 সমান 35.75, অর্থাৎ গড়ে ওই শ্রেণীর 20 জন শিক্ষার্থী গড়ে কত করে নম্বর পেয়েছে 35.75। এটা বলতেছে লাগা সারণী সারা, অর্থাৎ যোগ করে ভাগ করা। এবার সারণী তৈরি করে গড় নির্ণয়, সারণী তৈরি করে গড় নির্ণয় আমরা দুই ভাবে ভাগ করব, একটা সরাসরি পদ্ধতি আর একটা সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি, একটা সরাসরি পদ্ধতি আর একটা সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে নবম শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গাণিতিক গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এটা সারণী তৈরি করে গড় নির্ণয় করতে হবে। শিক্ষার্থী কিন্তু এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা পরবর্তী অনেকগুলো অঙ্কতে এই একই আলোচনা আসবো, পরবর্তীতে আমি এই আলোচনাগুলো আর করব না। এখানে আমি আগে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে সর্বোচ্চ মান কত, এখানে হিসেব করে দেখলাম সর্বোচ্চ মান 49, আর সবচেয়ে কম পেয়েছে কত 18, তাহলে সর্বোচ্চ নম্বর পেয়েছে কত 49 আর কম নম্বর পেয়েছে কত 18। সুতরাং পরিসর সূত্র আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে 49 বিয়োগ 18 যোগ 1, তাহলে 49 থেকে 18 বাদ দিলাম কত হলো 31 যোগ 1 সমান 32। তাহলে আমরা পরিসর পেলাম কত, পরিসর পেয়ে গেলাম 32। এই পরিসরের মান পেলাম কত, পরিসরের মান পেলাম 32। এইবার আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তাহলে শ্রেণী 5 ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে আমি 5 ধরেও করতে পারি, আবার 10 ধরেও করতে পারি, সেটা আমার যার ব্যাপার। আমি এখানে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করছি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, তাহলে 32 ভাগ 5, তাহলে 32 কে যদি 5 দ্বারা ভাগ করা যায়, 32 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 32 কে 5 দ্বারা ভাগ করলে 6.4 হয়, 6.4। যেহেতু দশমিক আছে, তাহলে দশমিকের পরের পূর্ণ সংখ্যা কত, দশমিকের পরের পূর্ণ সংখ্যা 7, অর্থাৎ দশমিকের পূর্বে কয় আছে 6, দশমিক পূর্বে কত আছে 6, তাহলে এই 6 এর পরের পূর্ণ সংখ্যা কত 7, তাহলে এখানে শ্রেণী সংখ্যা কত হবে 7 হবে। এইভাবে আমরা সারণী তৈরি করার জন্য শ্রেণী সংখ্যা আমরা বের করে নিতে পারি।
তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে প্রথমে সর্বোচ্চ মান আমার কিসে বের করতে হবে, সর্বনিম্ন মান বের করতে হবে, তারপর পরিসর, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এভাবে পরিসর বের করে পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে পরে শ্রেণী সংখ্যা পেয়ে যাব। এইবার দেখো শ্রেণী ব্যাপ্তি সারণী তৈরি করতেছি। সারণীর প্রথমে করা হবে হলো শ্রেণীর ব্যাপ্তি, তারপরে শ্রেণীর মধ্যমান xi, শ্রেণীর মধ্যমানকে কি দ্বারা লিখবো, xi, ট্যালি গণসংখ্যা a পাই, তারপরে a পাই xi। শিক্ষার্থী কিন্তু এই অঙ্কগুলো তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো। এখন আমি সর্বনিম্ন মান যেহেতু 18 ছিল, তাহলে 18 থেকে আমি স্টার্ট করলাম। আমি 18 থেকে স্টার্ট করছি। কত থেকে স্টার্ট করলাম, 18 থেকে। তোমরা ইচ্ছে করলে 16 থেকেও শুরু করতে পারো, 15 থেকে শুরু করতে পারো, আবার 17 থেকেও শুরু করতে পারো, 15 থেকে 16 থেকে 17 থেকে যে কোনো দিয়ে শুরু করতে পারো, কিন্তু আমি সর্বনিম্ন মান থেকে শুরু করছি। কয় ব্যবধান, 5 ব্যবধান। তাহলে 18 সাথে 5 যোগ করলে 18, 19, 20, 21, 22, তাহলে 18 সাথে যদি 5 যোগ করলে কত হয়, 22 হয়। তাহলে শ্রেণী হলো কত, 18 থেকে 22, 18 থেকে 22। এরপরে এই 22 এর পরে কত, 23, তাহলে 23 এর সাথে 5 যোগ করব কত হয়, 27, 27 এর পরে কত, 28, 28 এর সাথে 5 যোগ করব কত হয়, 32, 32 এর পরের সংখ্যা কত, 33, 33 এর সাথে 5 যোগ করব কত, 37, 37 এর পরের সংখ্যা 38, 38 এর সাথে 5 যোগ করব 42, 42 এর পরবর্তী সংখ্যা 43, 43 এর সাথে 5 যোগ করব 47, 47 এর পরের সংখ্যা 48, 48 এর থেকে 5 যোগ করব তাহলে 52। শিক্ষার্থী কিন্তু আর নেব না, যেহেতু সর্বোচ্চ মান আমার 49 আছে, তাহলে আমি এই 52 পর্যন্ত লিখি, এই 52 এর মধ্যেই 49। এইভাবে আমরা শ্রেণী ব্যাপ্তির গড়টা করলাম। এবার শ্রেণীর মধ্যমান, আমি তো আগেই বলেছি, বুঝিয়ে দিচ্ছি। শ্রেণীর মধ্যমান বের করতে হলে এই শ্রেণী ব্যাপ্তি কত, প্রথমে 18, আর তারপরে কত, 22, নিম্ন সীমা 18, উচ্চ সীমা 22, 18, 22 যোগ করে কয় দ্বারা ভাগ করবো, 2 দ্বারা। তাহলে 18 আর 22 যোগ করলাম কত হয়, 40, 18, 22 যোগ করলাম কত হয়, 40, 40 কে 2 দ্বারা ভাগ করব কত হয়, 20। তাহলে এই প্রথমটার শ্রেণী মধ্যমান কত, 20। এইভাবে এইভাবে শিক্ষার্থীবৃন্দ, এইভাবে প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে নামান লিখবো। তাহলে এতক্ষণ ভাগ করে নাম হলো ব্যয় সময় সাপেক্ষ, তাই আমি আর বাই করবো না। প্রথমটা আমি বের করলাম। এই প্রথমটার সাথে যদি আমি শ্রেণী ব্যবধান যোগ করি, প্রথমটার সাথে কি যোগ করব, প্রথমটা কত, 20, শ্রেণী ব্যবধান কত, 5, এই 20 এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত পাবো, 25 পাবো। তাহলে পাবো কত, 25। তাহলে দ্বিতীয়টা কত হবে, এই দ্বিতীয়টা হবে লগা 25। এই দ্বিতীয়টার সাথে 5 যোগ করলে তারপরটার সাথে 5 যোগ করব, তারপরটার সাথে 5 যোগ করব, এইভাবে 5 যোগ করলে পরে প্রত্যেকটার সাথে যদি 5 যোগ করা যায়, তাহলে 5 যোগ করা যায়, তাহলে পরবর্তী শ্রেণী মধ্যমান পাওয়া যায়। তাহলে আমি আগে প্রথমটা বের করব, প্রথমটা বের করে প্রথমটার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করে পর্যায়ক্রমে বাদবাকিটা বের করব। এইভাবে শ্রেণীর মধ্যমানগুলো আমরা নির্ণয় করতে পারি। এবার ট্যালি নির্ণয়। এখন যে মানগুলো দেওয়া আছে, 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে, সেটা দেখবো 18 থেকে 22 পর্যন্ত কয়জন আছে। 18 থেকে 22 এর মধ্যে কয়জন আছে গুনে গুনে দেখবো। সেই 18 থেকে 22 এর মধ্যে গুনে দেখলাম আছে 60 জন। তাহলে ট্যালি চিহ্ন দ্বারা 60 লিখলাম। তদ্রূপ 23 থেকে 27 এর মধ্যে আছে একজন। 28 থেকে 32 এর মধ্যে আছে 2 জন। 33 থেকে 37 এর মধ্যে আছে 2 জন। তারপর 38 থেকে 42 এর মধ্যে আছে 4 জন। 43 থেকে 47 এর মধ্যে আছে 5 জন। তাহলে ট্যালি চিহ্ন করার জন্য আগে আমাকে প্রত্যেকটা দাগের জন্য কি 1 করে, প্রত্যেকটা দাগের জন্য কি 1 করে করে হবে। তাহলে 5 লিখি, তাহলে 4 দাগ দেবো, এই 4 দাগ দিয়ে আরেকটা দ্বারা ওইটাকে বাঁধবো। বাঁধলি পরে একটা আটি হলো, সেটা হলো এটা দ্বারা 5 বোঝাচ্ছে, এটা দ্বারা 5। এইভাবে 5টা করে একটা একটা বান্ডিল তৈরি করব। তো এখন 48 থেকে 52 এর মধ্যে আছে কয়জন, 2 জন। এখন শিক্ষার্থীবৃন্দ, গণসংখ্যা, এই টেলি গুলো যোগ করিয়া গণসংখ্যা। তাহলে এই জায়গা কয়টা দাগ আছে, টান 4টা, তাহলে 4, একটা একটা, 2 2, 2 2, 4 4, 5 5, 2 2। এইবার এই গণসংখ্যাগুলো যোগ করে দেখলাম কত হলো, 20 হয়েছে। কত হয়েছে, 20 হয়েছে। তার মানে আমার এ পর্যন্ত অঙ্কটা করা ঠিক আছে। যেহেতু আমার 20 জন শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাই আমার এখানে
20 যেহেতু পেয়েছি তাই 20 জনের নম্বর এখানে উত্তোলিত হয়েছে। এইবার আছে এ পাই এক্স আই, তার মানে এ পাইকে এক্স আই দ্বারা যদি আমি গুণন করি, এ পাইকে এক্স আই দ্বারা আমি যদি গুণন করি তাহলে যেটা মান পাবো এটা। তাহলে এক্স আই কত 20, 20 কে 4 দ্বারা গুণন করব কত হবে 80। আবার 25 কে আমি 1 দ্বারা গুণন করব কত হবে 25। তারপর 30 কে আমি 2 দ্বারা গুণন করব কত হবে 60। এইভাবে 35 কে আমি কয় দ্বারা গুণন করব 2 দ্বারা, তাহলে 70। 40 কে আমি কয় দ্বারা 4 দ্বারা, তাহলে কত দেব 160। 45 কে আমি গুণন করব 5 দ্বারা, তাহলে 225। এইবার 50 কে আমি গুণন করব কয় দ্বারা 2 দ্বারা, তাহলে কত হবে 100। আর এই কয়টা যোগ করব, যোগ করলাম এই সবগুলো যোগ পেলাম কত পাইলাম 650। কত পেলাম 600, 650 পেলাম। তাহলে এটা মোট, আর এটাও একটা মোট। আর এই দুই মোটকে বড়টাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করলেই আমার নির্ণয় গড় নম্বর আমি পেয়ে যাব। তাহলে কি করব ভাগ করব, ভাগ করলে পরে গড়, তাহলে গাণিতিক গড় সমান 1/summation of xi a পাই সমান xi a পার মান কত 650 আর n এর মান কত 20। তাহলে 650 ভাগ 20, তাহলে 650 কে 20 দ্বারা ভাগ করব 35.5। তাহলে গড় নম্বর পেল কত 35.5। এইভাবে আমরা একটা সারণী তৈরি করে সরাসরি পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। দুইটা বের করে শ্রেণীর মধ্যবিন্দু আর গণসংখ্যা বের করে দুইটা গুণন করে যোগ করে ভাগ করব। এটা আমরা এই নিয়মে করে আসছি। এখন আর একটা নতুন নিয়ম এখন শিখবে, সারণী তৈরি করে গড় নির্ণয় সহজ পদ্ধতি বা সংকেত পদ্ধতি। এই পদ্ধতিতে তোমাদের এইটে ছিল না। তাহলে এই পদ্ধতি সহজ পদ্ধতি বা সংকেত পদ্ধতিতে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেই ধাপগুলো আমি এখানে দিয়ে দিছি। এই পদ্ধতিতে গড় নির্ণয় করতে নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। প্রথম, শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয়। এই যে এখানে যেমন শ্রেণীর মধ্যমান বের করলাম, এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করলাম। তাহলে প্রথম ধাপ কি শ্রেণীর মধ্যমান নির্ণয় করলাম। দ্বিতীয় ধাপ মধ্যমান সমূহ থেকে সুবিধাজনকভাবে কোন মানকে আনুমানিক গড় এ দ্বারা। আর এই মধ্যমানের এই জায়গায় যে মানগুলো বের হয়েছে তার যে কোনো একটা মানকে আমি আনুমানিক গড় ধরবো। সেটা আমি 20 কে ধরতে পারি, 25 কে ধরতে পারি, 30 কে ধরতে পারি, 35, 40, 45, 50, যে কোনো একটা মানকে আমি আনুমানিক গড় ধরবো। আমি যদি এখানে 40 ধরি তাহলে একটা অ্যান্সার হবে, তুমি যদি 35 ধরো তাহলে আরেকটা অ্যান্সার হবে। কিন্তু পরিসংখ্যানের ভাষায় দুটি অঙ্কই ঠিক, পরিসংখ্যানের ভাষায় দুটি অঙ্কই ঠিক, কোনো অঙ্কই ভুল নাই। তাই যে যেটা ধরবে সেটাতেই রেজাল্ট হবে। আমি একটা তুমি একটা ধরলে আরেকজন আর একটা ধরলো, দুজনের সাথে রেজাল্ট মিলে লিয়া দেখলে রেজাল্টের পার্থক্য হয়েছে তাই বলে অঙ্ক ভুল হয়েছে তা না। তাহলে আনুমানিক গড়টা তোমার ইচ্ছের উপর নির্ভর করবে। তাহলে মধ্যমান সময়ের মধ্যে থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরে নিলাম। তাহলে প্রথম ধাপ কি মধ্যমান নির্ণয় করলাম। তারপরের ধাপ কি সেই মান থেকে একটা মান ধরলাম। এইবার প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি ইউআই বের করতে হবে। ধাপ বিচ্যুতি ইউ সমান কি মধ্যমান বিয়োগ আনুমানিক গড় বাই শ্রেণী ব্যাপ্তি এক্স ওয়াই মাইনাস এ বাই এইচ। যেমন আমি যদি এখানে মধ্যমান ধরি কত আনুমানিক গড় 35, তাহলে হবে কি 20 বিয়োগ 35 ডিভাইডেড 5, 20 বিয়োগ 35 ডিভাইডেড 5। আমি যদি এই সারণী থেকে আনুমানিক গড় ধরি কত 35, আনুমানিক গড় ধরি কত 35, তাহলে আমাকে এখানে সূত্র বলছে মধ্যমান বিয়োগ আনুমানিক গড়। তাহলে প্রথমটার মধ্যমান কত 20 বিয়োগ আনুমানিক গড় কত 35, ভাগ কয় ব্যবধানে সাজাইছি 5 ব্যবধানে সাজাইছি, ভাগ কয় ব্যবধানে সাজাইলাম 5 ব্যবধান। তাহলে এখন 35 থেকে 20 বাদ দেব, তাহলে মাইনাস 15 কয় ব্যবধানে সাজাইলাম 5 ব্যবধানে সাজাইছি সমান এটা বিয়োগ যদি করি -3। তাহলে প্রথমটার ধাপ বিস্তৃত কত হলো -3। এইভাবে আমি দ্বিতীয়টার ধাপ বিস্তৃত বের করব। 35 বিয়োগ 25 ভাগ 5, 30 বিয়োগ 25 35 30 বিয়োগ 35 ভাগ 5, 35 বিয়োগ 35 বিয়োগ 5, তারপরে 40 বিয়োগ 35 ভাগ 5, 45 বিয়োগ 35 ভাগ 5, 50 বিয়োগ 35 ভাগ 5। এইভাবে আমি প্রত্যেকটা ধাপ বিচ্যুতি আমরা
বের করব। সেই ধাপ বিস্তৃতি লিখবো ইউআই দ্বারা। এইবার ধাপ বিস্তৃতিকে সংশ্লিষ্ট শিরোনামের গুণসংখ্যা দ্বারা গুণন। আগের অঙ্কটা যেমন মধ্যমানকে গুণসংখ্যা দ্বারা গুণন করছি, আর এটা মধ্যমানকে গুণন না করে ধাপ বিস্তৃতিকে গুণসংখ্যা দ্বারা গুণন করব। ধাপ বিস্তৃতিকে গুণসংখ্যা দ্বারা গুণন করব, অর্থাৎ ধাপ বিস্তৃতি বের করলে কত ইউআই আর গুণসংখ্যা কত এ পাই। তাহলে এই ইউআই কে এ পাই দ্বারা গুণন করে নামাতে হবে। ইউআই কে কি করব, এ পাই দ্বারা গুণন করে নামাতে হবে। এইবার ধাপ বিস্তৃতির গড় নির্ণয় করে আগের যে গড় নির্ণয় আগের অঙ্কটা করলাম, সেটা কি করেছিলাম, এই গুণনফলকে সংখ্যা দ্বারা ভাগ করছিলাম। গুণনফলকে কি করছিলাম, সংখ্যা দ্বারা ভাগ করছিলাম। গুণনফলকে তাহলে এন দ্বারা ভাগ করছি। তাহলে এই জায়গা ধাপ বিস্তৃতির গাণিতিক গড়। এই ধাপ বিস্তৃতির গাণিতিক গড়ের সাথে যদি আমি আনুমানিক গড় যোগ করব, ধাপ বিস্তৃতির গাণিতিক গড়ের সাথে এই ধাপ বিস্তৃতির গাণিতিক গড়ের সাথে আনুমানিক গড় যোগ করলে পরে আমার প্রকৃত গড় পেয়ে যাব। প্রকৃত গড় পেয়ে যাব। তাহলে এটা নিয়ে সুতরাং সংকেত পদ্ধতি গাণিতিক গড়ের সূত্র x বার সমান a যোগ সামেশন অফ a পাই ইউআই বাই n গুণন h গুণন h। h হলো গা শ্রেণী ব্যবধান। h টা কি শ্রেণী ব্যবধান। এই সূত্রের মাধ্যমে আমরা সংকেত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে এখানে এটা বর্ণনা দিচ্ছি, x বারটা নির্ণয় গড়, এটা আনুমানিক গড়, এ পাই সামেশন অফ এ পাই ইউআইটা, এ পাইটা হলো আইতম শ্রেণীর, আইতম শ্রেণীর কি আইতম আইতম শ্রেণীর গুণসংখ্যা, আর ইউআইটা কি আইতম শ্রেণীর ধাপ বিস্তৃতি, এনটা মোট গুণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান। এইবার আগের যে উদাহরণটা, সেই উদাহরণটা আমি এখানে আবার দিছি। 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এখানে সেই শ্রেণীর সংখ্যা নির্ণয় করছে আগের নিয়মে। সর্বোচ্চ মান 49, সর্বনিম্ন 18, পরিসর সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, 49 বিয়োগ 18 যোগ 1, 31 যোগ 1 32। তাহলে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা হবে কত, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি সমান 32 ভাগ 5 সমান 6.4। এদিকে পূর্ণ সংখ্যায় নিলাম 7। এইবার সারণী তৈরি করব। সারণী প্রথম করার শ্রেণী ব্যাপ্তি, এটা আমি আগের অঙ্কতে বলে আইছি। সর্বনিম্ন কত 18, 18 সাথে 5 যোগ করো 22, তারপরে 23 27, 28 32, 33 37, 38 42, 43 47, 48 52। এইবার শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম আমি আগে সারণী তৈরিতে আমি বলছি। এই জায়গার যে দুটো সীমা আছে, এই দুটো সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। এখানে সীমা কত 18, এখানে সীমা কত 22। তাহলে 18 আর 22 যোগ করলে কত 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে কত 20। এইভাবে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, 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 দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এইভাবে আমরা এই শ্রেণীর মধ্যমান বের করব। অথবা আমি আগে একটা শ্রেণীর মধ্যমান বের করে এর সাথে শ্রেণী ব্যবধান যোগ করলাম পরেরটা, তার সাথে যোগ করলাম পরেরটা, তার সাথে যোগ করব পরেরটা, তারপরে এইভাবে শ্রেণী ব্যবধান যোগ করে আমরা শ্রেণীর মধ্যমান বের করতে পারি। এইবার তাহলে আগের কথা, 18 থেকে 22 আছে কয়জন, 4 জন নম্বর। 23 থেকে 27 আছে 1 জন। 28 থেকে 32 নম্বর পেয়েছে 2 জন। 33 থেকে 37 2 জন। 38 থেকে 42 4 জন। 43 থেকে 47 5 জন। 48 থেকে 52 কত 2 জন। গণসংখ্যা এ পাই। এই জায়গা কত আছে 4, তাই 4 নামাইলাম 1 2 2 4 5 2, আর এ পাই যোগ করলাম কত হলো 20। তাহলে মোট কয়জন স্টুডেন্ট 20 জন। তাহলে আমরা 20 জন পেয়ে গেছি। এইবার ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতির আমি আলোচনা তো আগে করিয়েছি, আবার এখানে সংক্ষেপে আমি করব। প্রথমটার ধাপ বিচ্যুতি, এখানে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে। আমি আনুমানিক গড় ধরছি 45 কে আনুমানিক গড় ধরছি। তুমি ইচ্ছে করলে 40 কে ধরতে পারো, ইচ্ছে করলে 35 কে ধরতে পারো, যে যেটা ধরবে সেটাই। তাহলে আনুমানিক গড় কত 45। তাহলে আমার সূত্র কি xi মাইনাস a। তাহলে xi হলো 20 25 30 35 40 45 50 এগুলো xi, আর মাইনাস a মানে আমি যেটা ধরছি। তাহলে প্রথমটা ধাপ বিচ্যুতি কত হবে 20 বিয়োগ 45
20 বিয়োগ কি 45 ভাগ 5 ব্যবধান, তাহলে কত বিয়োগ করলাম 25 ভাগ 5 ভাগ করব -5। তাহলে প্রথমটা ধাপ বিস্তৃতি কত হয়েছিল -5। এইভাবে এখন সিরিয়াল করে যাবে -5, তারপরে তারপরটা কত পাবো -5 দেব, 25 বিয়োগ 45 ভাগ 5 সমান -20 ভাগ 5 সমান -4। তাহলে তাহলে দ্বিতীয়টা পেলাম কত, প্রথমটা পেলাম কত -5, দ্বিতীয়টা -4। শিক্ষার্থীবৃন্দ আর বের করার দরকার নাই, এই একইভাবে আমরা বের করব। তাহলে তারপর এটা হবে কত -3, তারপর এটা -2, তারপর এটা 1, তারপর এটা 0 হলো কি কেমন করে দেখো, খালি জিরোটা দেখো। 0 মানে কি এই 45 বিয়োগ 45 ডিভাইডেড কত 5, আর 45 থেকে 45 বিয়োগ করলে কত বনে 0, এই 0 কে যদি 5 দ্বারা ভাগ করি কত বনে 0, এই কারণে ওটা 0 হয়েছে। তারপরে 1 1 2 3 ইত্যাদি। তাহলে প্রথমে -5, তাহলে তারপরে আসছে সিরিয়াল -4 -3 -2 -1 0 1, আরো যদি থাকলো নি আরো এইভাবে গেল নি যে বন্ধু নেই। তাহলে আমরা এই একটাকে বের করব, প্রথমটা আমরা বের করব, প্রথমটার থেকে সিরিয়াল করে আস্তে আস্তে বড়তে যাব, তাহলে আমাদের অন্যান্যগুলোটা পেয়ে যাব। এইবার নিয়ম, এই ধাপ বিস্তৃতি থেকে গুণসংখ্যা দ্বারা গুণন, তাহলে এই 4 দ্বারা 5 কে গুণন করলে কত হবে, বা 4 দ্বারা -5 কে গুণ করবো 20, 1 দ্বারা -4 কে গুণ করবো -4, 2 দ্বারা -3 কে গুণ করবো -6, 2 দ্বারা -2 কে গুণ করবো -4, 4 দ্বারা -1 কে গুণ করবো -4, 5 দ্বারা 0 কে গুণ করবো 0, 2 দ্বারা 1 কে গুণ করবো 2 হইল। এইবার দেখো কি করব, এবার এই সবটি যোগ করব, এইগুলো যোগ করব। তাহলে এই মাইনাস গুলো আগে যোগ করব, -20 আর -4 -24 -24 আর 6 -30 -30 আর 4 -34 -34 আর 4, তাহলে মাইনাসেরটা কত হলো 38 আর প্লাসেরটা কত আছে 2, তাহলে -34 এই 38 আর +2 যোগ করব -36। সুতরাং নির্ণয় গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন অফ a পাই ইউআই বাই n গুণন h। এখানে এর মান কত, এর মান কত ধরছি আমরা, এর মান ধরছি কত, এর মান ধরছি 45, তাহলে 45 বসাইলাম। আর a পাই ইউ এর মান -36, n এর মান কত 20, আর h এর মান কত, h এর মান 5। এরপর দেখো ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে তো 45 আছে লিখলাম, আর এই 5 দ্বারা এই 36 গুণ করে -180, এই মাইনাস প্লাসে কত মাইনাস মাইনাস 45, তারপরে মাইনাস প্লাসে মাইনাস 180 কে 20 দ্বারা যদি ভাগ করি 9, তাহলে 45 থেকে 9 বাদ দেবো 36। তাহলে এই হলো গা সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। তাহলে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হলে সারণী আগের যে গড় নির্ণয় করলাম এ পাই পর্যন্ত বের করলাম, এ পাই পর্যন্ত একই নিয়মে বের করে ধাপ বিস্তৃতির গড়টা আলাদা বের করা লাগবে। ধাপ বিস্তৃতির গড়ের সূত্র আমরা জানি ইউআই সমান xi মাইনাস a বাই h, ধাপ বিস্তৃতি বের করলাম। এখন a পাই কে ধাপ বিস্তৃতি দ্বারা গুণন করলাম, গুণন করে যোগ করলাম, যোগ করে সামেশন অফ a পাই ইউআই পেলাম। এখন গাণিতিক গড় সূত্র a মানে আনুমানিক গড় প্লাস সামেশন অফ a পাই ni বাই ni গুণন h, আর এইগুলো মানগুলো বসাইলাম। তাহলে এটাকে, এটা তুমি যেটাকে ধরবে আনুমানিক গড় সেটাই এ হবে। এরপরে আছে মধ্যক নির্ণয়। এই গাণিতিক গড় নির্ণয় যেমন তিনটে পদ্ধতি আমরা আলোচনা করলাম, একটা সারণী ছাড়া আর সারণী সহ দুইটা। মধ্যক নির্ণয়ও আছে সারণী ছাড়া এবং সারণী সহ দুইটা, মোট তিনটা। তাহলে মধ্যক সংকেত উপাত্তের মধ্যম মানকে মধ্যক বলে। মধ্যক দুইভাবে নির্ণয় করা যায়, সারণী তৈরি ছাড়া এবং সারণী তৈরি করে। সারণী তৈরি ছাড়া মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয় করতে উপাত্ত
গুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। উপাত্তগুলো বিজোড় সংখ্যা হলে মধ্যক হবে n যোগ 1 ডিভাইডেড 2 তম পদের মান। বিজোড় মানে কি? যেন উপাত্ত সংখ্যা 5টা, তাহলে 5টার মধ্যক হবে কত? 5 যোগ 1 6, 6 বাই 2 তার মানে 3, 3 নম্বর পদের মান। মানের ঊর্ধ্বক্রমে সাজানিয়া 1 2 3, 3 নম্বর পদের যে মানটা সেই পদের মানটাই হবে লেখা মধ্যক। আর যদি উপাত্তগুলো জোড় সংখ্যা হয়, যেমন 6টা উপাত্ত, তখন হবে মধ্যক হবে 6 বাই 2 মানে 3 নম্বর, এবং 6 বাই 2 যোগ 1 মানে 4 নম্বর। এটা 2 নম্বর, এই 3 নম্বর, আর এটা 4 নম্বর। এই দুইটার গাণিতিক গড়। তাহলে 3 নম্বর পদের মান যোগ 4 নম্বর পদের মান ডিভাইডেড 2। এখানে সেইটাই হবে লেখা সাংখ্যিক মানের গড়। এখানে n উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের সংখ্যা যদি 10টা হয়, তাহলে মধ্যক কয় নম্বর হবে? মধ্যক হবে 5 নম্বর এবং 6 নম্বর। n বাই 10 বাই 2 মানে 5, 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো পদের যোগফলকে 2 দ্বারা ভাগ, যদি জোড় সংখ্যা হয়। আর বিয়োগ সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হলে হয়তো এই একটাই হবে, ওটির সাথে সংখ্যার সাথে 1 যোগ করিয়া 2 দ্বারা ভাগ। এবার যেমন এখানে দেওয়া আছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম। এখানে উপাত্ত সংখ্যা n সমান 19। এখানে কয়টা আছে? 19টা। 19 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র কি? n বাই এই n প্লাস 1 বাই 2, এর বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র n যোগ 1 বাই 2 সমান পদের মান। এইটা কোনটা? এত নম্বর পদের মান। তাহলে n কয়টা? 19, 19 যোগ 1 ডিভাইডেড 2 তম পদের মান, 20 বাই 2 তম পদের মান, 10 তম পদের মান। আমি এদের গুনবো, 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর পদের মান কত আছে? 10 নম্বর পদের মান আছে কত? 41। এই 10 নম্বর পদের মান, 10 নম্বর পদের মান কত? 10 নম্বর পদের মান 41। তাহলে 41 বসালাম। তাহলে নির্ণয় মধ্যক 41। তাহলে উপাত্তের সংখ্যা বিজোড় হলে এই নিয়ম। এবার আবার একটা উদাহরণ লিখছি। এই মানে ঊর্ধ্বক্রমে সাজায় আর গুণে দেখলাম উপাত্ত সংখ্যা কয়টা আছে? 20। এই 20 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা নির্ণয়ের সূত্র, তাহলে মধ্যক সমান n বাই 2 তম ও n বাই 2 যোগ 1 তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল বাই 2। অত নম্বর এবং অত নম্বর পদ দুটির মানের যোগফল বাই 2। তাহলে এখানে n এর মান 20, 20 বাই 2 তম ও 20 বাই 2 প্লাস 1 তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল। তাহলে 20 বাই 2 মানে কি 10, 10 যোগ 1, তাহলে 10 এর সাথে 1 যোগ করবো 11, তাহলে 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা পদের মান। আর আমি এই আগের দিন মানে আগের একটু ব্যাগে যাই, ব্যাগে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10। 10 নম্বর পদের মান কত? 41। আর 11 নম্বর পদের মান কত? 41। তাই আমি এখানে 41 যোগ 41, এই 41 হলো 10 নম্বর পদের মান। আর এই 41 হলো 11 নম্বর পদের মান। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 41 আর 11, 41 যোগ করলে 82, 82 কে 2 দ্বারা ভাগ করো 41। তাহলে এখানে মধ্যক কত? 41। তাহলে বিজোড় থাকলে এক নিয়ম আর জোড় থাকলে এক নিয়ম। এটা গেল সারণী ছাড়া। এবার সারণী তৈরি করে, সারণী তৈরি করে আবার দুইটা নিয়ম, এটা শ্রেণী সীমা ছাড়া আর এটা শ্রেণী, অর্থাৎ শ্রেণী ব্যবধান ছাড়া একটা করব আর একটা শ্রেণী ব্যবধান সহ। 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। তাহলে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম, মানের ছোট থেকে বড় সাজাইলে সারণী তৈরি করে প্রাপ্ত নম্বর গণসংখ্যা যৌথ গণসংখ্যা। প্রাপ্ত নম্বর 18 নম্বর পেয়েছে কয়জন? এটা দেখলে আমি 1 জন 2 জন। তাহলে 18 নম্বর পেয়েছে কয়জন? 2 জন। 19 নম্বর পেয়েছে কয়জন? 1 জন। 20 নম্বর পেয়েছে 1 2 3, এই 20 নম্বর পেয়েছে হলো 3 জন। 25 নম্বর পেয়েছে 1 জন। 40 নম্বর পেয়েছে 2 জন। আর 41 নম্বর পেয়েছে 3 জন। 45 নম্বর পেয়েছে 4 জন। 47 নম্বর পেয়েছে 1 জন। 48 নম্বর পেয়েছে 2 জন। আর 49 নম্বর পেয়েছে 1 জন। এই গেল সারণী। আর যোজিত মান, যোজিত মানের ক্ষেত্রে খেয়াল করো সবাই, এই প্রথম কোন সংখ্যাটা লিখতে হবে। তাহলে প্রথম কোন সংখ্যা লিখলাম, এই প্রথম কোন সংখ্যার সাথে দ্বিতীয় কোন সংখ্যা যোগ করে নামাবো। তাহলে এটা হলো, এর সাথে তারপরেরটা যোগ করে নামাবো, এই যোগফলের সাথে তারপরেরটা যোগ করে নামাবো, আবার এই যোগফলের সাথে তারপরেরটা যোগ করে নামাবো।
এই যোগফলের সাথে তার পরেরটা যোগ করে নামাবো, এই যোগফলের সাথে তার পরেরটা যোগ করে নামালাম, এই যোগফলের সাথে তার পরেরটা যোগ করে নামাবো, এই যোগফলের সাথে তার পরেরটা যোগ করে নামাবো, এই যোগফলের সাথে তার পরেরটা যোগ করে নামাবো, নামায় লাস্টেরটা যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেটি পেয়ে যাব। এইভাবে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গণসংখ্যা যোগ করলে পরে আমরা যোজিত গণসংখ্যা পেয়ে যাব। এইভাবে উপদের সংখ্যা n সমান জোড়, আর জোড় সংখ্যার সূত্র আমরা তো জানি, জোড় সংখ্যার সূত্র আমরা জানি কি n/2 তম ও n/2 যোগ 1 তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল বাই 2। আজ আগের মতন এখানে n এর মান 20 বসাইলাম, 20 বসাইলাম কাটাকাটি করে 10 ও 10 যোগ 1 অর্থাৎ 10 তম এবং 11 তম পদের সাংখ্যিক মান। আর এই যোজিত মানের মধ্যে 10, এই 10 আছে কোন মানের মধ্যে? খেয়াল করো সবাই শিক্ষার্থীবৃন্দ, এই 10 আছে কোন যোজিত মানের মধ্যে? এই 10 আছে এই 12-র মধ্যে। 10 আছে কোনটার মধ্যে? 12-র মধ্যে। এই কারণে আমরা এখানে 12 লিখছি। আবার এই 11 আছে কার মধ্যে? এই 11 আছেও এই 12-র মধ্যেই, তাই আমরা এখানে 12 লিখছি। তাহলে আবার খেয়াল করো, এই 10 কি 2 এর মধ্যে আছে? না। 3 এর মধ্যে আছে? না। 6 এর মধ্যে আছে? না। 7 এর মধ্যে আছে? না। 9 এর মধ্যে আছে? না। 10 এর 12 এর মধ্যে আছে? হ্যাঁ আছে। 16 এর মধ্যেও আছে, 17 এর মধ্যে, 19 এর মধ্যে, 20 এর মধ্যে আছে, কিন্তু প্রথম যেটা সেটি হবে। তাহলে এই 10 আছে কার মধ্যে? 12 এর মধ্যে, তাই আমরা 12 লিখলাম। আবার এই 11 আছে কার মধ্যে? 12 এর মধ্যে, তাই আমরা 12 লিখলাম। তাহলে 12 আর 12 যোগ করলাম কত হলো? 24। 24 কে 2 দ্বারা ভাগ করব, 12। তাহলে এই নিয়মে গায়ে আমরা মধ্য হলো 12। এইবার সারণী তৈরি করে শ্রেণী সীমা দ্বারা, এখানে শ্রেণী সীমা দ্বারা দেখো কিছু তথ্য আছে। শ্রেণীর বিন্যস্ত উপাত্তের সংখ্যা n হলে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। ধরো 11 10টা হলে পারে তার মধ্যের মানটাই হলো মধ্যক। তাহলে মধ্য নিয়োগ সূত্রটি হলো মধ্যক সমান l প্লাস n/2 গুণন মাইনাস fc গুণন h/fm। এখানে l হলো কি? l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যে শ্রেণীতে মধ্যক আছে। n মানে গণসংখ্যা, fc মানে যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্বের যোজিত গণসংখ্যা, fm হলো যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যা, আর h হলো শ্রেণী ব্যক্তি। তাহলে fc টা যোজিত গণসংখ্যা। fc টা কি? fc টা যোজিত গণসংখ্যা। কোন যোজিত গণসংখ্যা? যে শ্রেণীতে মধ্যক আছে তার আগেরটা। আর fm টা কি? গণসংখ্যা। কোন গণসংখ্যা? যে শ্রেণীতে মধ্যক আছে। এইবার আমরা 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই কথাটা বারবার একই আসছে। সর্বোচ্চ মান 49, সর্বনিম্ন মান 18, পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে 49 বিয়োগ 1 যোগ 1, 31 যোগ 1 32। তাহলে শ্রেণী ব্যাপ্তি 5 শ্রেণী শ্রেণী সংখ্যা 32/5 সমান 6.4, তার মানে 7। এইবার সারণী, ওই শ্রেণী ব্যাপ্তি একই, 18 থেকে 22 5 ব্যবধান, যেহেতু প্রথমটা কত 18, ছোট হলো 18, 18 থেকে 22, 23 থেকে 27, এইভাবে আমরা কি লিখলাম? শ্রেণী ব্যাপ্তি গুলো লিখলাম। আগে এখানে আগে বর্ণনা করা হয়েছে। আবার টেলিও আগে বর্ণনা করছি। আবার দেখো 18 থেকে 22 কত? 4। 23 থেকে 27 কয়টা? একটা পাইছে। 38 থেকে 32 28 থেকে 32 নম্বর পেয়েছে কয়জন? 2 জন। 33 থেকে 37 নম্বর পেয়েছে কত? 2 জন। 38 থেকে 42 নম্বর পেয়েছে কত? 4 জন। 43 থেকে 47 নম্বর পেয়েছে কত? 5 জন। আর 48 থেকে 52 নম্বর পেয়েছে কয়জন? 2 জন। আর এই যে যোগ করে নামালাম 4 2 2 2 4 5 20 2, এর যোগ করলাম কত হলো? মোট হলো 20। এইবার যোজিত গণসংখ্যা, আমি এত আগে তো উদাহরণে দেখা দিয়েছি যোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব। প্রথম গণসংখ্যাটা লিখবো, এর সাথে দ্বিতীয়টা যোগ করে নামাবো, তার সাথে যোগ করে নামাবো, তার সাথে যোগ করে নামাবো, তার সাথে যোগ করে নামাইতেছি, পর্যায়ক্রমে যোগ করে নামাইতেছি, পর্যায়ক্রমে যোগ করে নামাইলাম। তাহলে স্টার্ট হলো কত? প্রথম থেকে, আর শেষ হলো শেষ থেকে। এইবার আমরা যোজিত মান বের করব, যোজিত গণসংখ্যা বের করলাম। এইবার এখানে n সমান 20, সুতরাং n/2 সমান 20/2 সমান 10। তাহলে মধ্যক আছে এই 10, যে যোজিত মানের মধ্যে আছে
10 যে যোজনীর মাধ্যমে মানের মধ্যে আছে সেই মানটাই হলো গা মধ্যক শ্রেণীর মান। তাহলে 10 আছে কার মধ্যে? সেক্ষেত্রে মধ্যে খেয়াল করো, এই 10 আছে এই 13 এর মধ্যে। 10 কার মধ্যে আছে? 13 এর মধ্যে। তাহলে এই 13 যে শ্রেণীতে সেই শ্রেণী হলো গা মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী 38 থেকে 42। তাহলে n বাই 2 এই মানটা যে যোজিত মানের মধ্যে থাকবে, n বাই 2 যদি থাকলো নি, এই n বাই 2 মানে এই যদি 9 হলো নি তাহলে এটার মধ্যে, 8 হলে এবারে 9 এর মধ্যে, আর যদি 14 হলো নি তাহলে এই 18 এর মধ্যে থাকলো নি। অর্থাৎ যার মধ্যে থাকবো সেই শ্রেণীটি হলো গা মধ্যক শ্রেণী। এখন আমরা জানি L সমান এই মধ্য শ্রেণীর নিম্ন সীমা, তাহলে এই 38 42 মধ্য নিম্ন সীমা কত? 38, তাহলে L সমান 38, n বাই 2 সমান 10। FC যে শ্রেণীতে মধ্যক আছে, যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্বের, তার পূর্বেরটা FC, তার পূর্বেরটা হলো গা FC। এই হলো গা মধ্যক শ্রেণী। 13টা হলো মধ্যক শ্রেণী, তার পূর্বেরটা হলো গা FC, তার পূর্বেরটা। আর FMটা যেই শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীতে হলো গা FM, সেই শ্রেণীটাই হলো গা FM। তাহলে মধ্যক আছে কোন শ্রেণীতে? 38 থেকে 42, তাহলে সেই শ্রেণীর হলো গা গণসংখ্যা হলো গা FM। তাহলে FC 9, FM কত? 4, আর এইচ হলো শ্রেণীর ব্যবধান। সুতরাং মধ্যক সমান L প্লাস n বাই 2 মাইনাস FC গুণন H বাই FM। আর L এর মান 38 যোগ n বাই 2 এর মান 10 বিয়োগ FC এর মান 9 গুণন H এর মান 5 আর FM এর মান 4। এখন 38 যোগ 9 থেকে 10 থেকে 9 বাদ দেবো 1 গুণন 5 বাই 4। এইবার 5 ছকে 5, এই 5 আর 1 গুণ করব, গুণকে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 1.25। 38 সাথে 1.25 যোগ করব, 39.25। এইটা হলো গা শ্রেণী সীমা দেওয়া মধ্যক নির্ণয়, শ্রেণী সীমা দ্বারা মধ্যক নির্ণয়। এইবার প্রসরক, প্রসরককে আমরা দুই ভাবে নির্ণয় করব, একটা সারণী ছাড়া একটা সারণী সহ। তাহলে প্রসরক কোনো উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রসরক বলে। সংখ্যাগুলোর যদি সমান বার থাকে সেক্ষেত্রে প্রসরক নেই। যেমন 1 2 3 4 5 কোন সংখ্যাই বারবার নাই, কোন সংখ্যাই বারবার নাই, তাহলে এটা প্রসরক নেই। আবার 2 2 3 3 4 4 প্রত্যেকটাই দুইবার আছে, প্রত্যেকটাই কি আছে? দুইবার, এই জায়গাও প্রসরক নেই। তাহলে প্রসরক থাকতে হলে অবশ্যই কম বেশি হতে হবে। সুতরাং প্রসরক নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে 50 জন নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রসরক নির্ণয় করতে হবে। তাহলে মানগুলোকে আমি শ্রেণীর ঊর্ধ্বসীমা সাজাইছি। এখানে দেখো তো, সবাই খেয়াল করো একটু, 18 আছে দুইবার, 19 আছে একবার, 20 আছে তিনবার, 25 আছে একবার, 40 আছে দুইবার, 41 আছে তিনবার, 45 আছে দুইবার আর দুইবার, 4বার, 47 একবার, 48 দুইবার, 49। তাহলে কি 45 আছে সর্বোচ্চ কয়বার? 45 আছে সর্বোচ্চ 4বার। যদি আরেকটা 4বার থাকলো তাহলে দুইটা মধ্যগুলো নেই, এই দুইটা প্রচুরক হলো নেই, দুইটা প্রচুরক হলো নেই। তাহলে এখানে 45 আছে সর্বাধিক 4বার, সুতরাং প্রচুরক 45। এই হলো গা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রচুরক নির্ণয়। এবার সারণী তৈরি করে প্রচুরক নির্ণয়। সারণীতে সর্বাধিক গণসংখ্যা আছে যে শ্রেণীতে সেই শ্রেণী প্রচুরক শ্রেণী। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। এখানে L হলো গা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা। আর F2 হলো গা প্রচুরক সংখ্যা বিয়োগ তার পরবর্তী, তাহলে F1 হলো গা পূর্ববর্তীটা বিয়োগ, আর F2 হলো গা পরবর্তীটা গুণন, আর H হলো গা শ্রেণী ব্যাপ্তি। আর ওই একই 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে সর্বোচ্চ মান কত? 49, সর্বনিম্ন মান কত? 18। পরিসর আগের নিয়মে আমরা পরিসর বের করলাম, আগের নিয়মে শ্রেণী সংখ্যা বের করলাম। এইবার সারণী,
ওই সারণীর শ্রেণী ব্যাপ্তি একই 18 থেকে 22, 23 থেকে 27। আমি যেহেতু একটা উদাহরণের মধ্যে গড়, মধ্যক, প্রচুরক সবই নির্ণয় করতেছি, যাতে এই একটা উদাহরণ তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। এই উদাহরণের নিয়মেই শুধু রাশি বা সংখ্যাগুলো পরিবর্তন করে অঙ্কগুলো করতে হবে। তাই আমি একটা উদাহরণ দ্বারা তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি। তাহলে টেলি পেলাম, গণ সংখ্যা পেলাম। এখানে আর অতিরিক্ত আর কোনো গড় লাগবো না। তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য কি লিখবো? শ্রেণী ব্যাপ্তি লিখবো আর গণ সংখ্যা লিখবো। এখানে সর্বোচ্চ গণ সংখ্যা দেখো তো কত? 4, 1, 2, 2, 4, 5। সর্বোচ্চ গণ সংখ্যা 5। তাহলে সর্বোচ্চ গণ সংখ্যা কত? 5। তাহলে প্রচুরক শ্রেণী কত? এই 5 আছে যে শ্রেণীতে, সেই শ্রেণী প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী 43 থেকে 47। প্রচুরক শ্রেণী কত? 43 থেকে 47 হলো প্রচুরক শ্রেণী। তাহলে এখানে L43 এ পাই মানে কি? প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা বিয়োগ পূর্ববর্তী প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা বিয়োগ পূর্ববর্তী। তাহলে প্রচুরক শ্রেণী কত? 5। তাহলে 5 বিয়োগ 4, এটা হলো F1। এটা কি? F1। আর 5 বিয়োগ 2, এটা কি? F2। এটা F2। তাহলে F1 হলো প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা বিয়োগ তার পূর্বেরটা। আর তাহলে কত? 5 বিয়োগ 4 সমান 1। আর F2 প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা বিয়োগ তার পরেরটা, মানে 5 বিয়োগ 2 সমান 3। এখানে যদি এই পর্যন্ত থাকলো নি 2 পর্যন্ত, তাহলে 2 বিয়োগ 0 হতো, 2 বিয়োগ 0 হতো। আর H5, তাহলে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। L এর মান কত? 43 যোগ F1 এর মান কত? 1 বাই F1 এর মান কত? 1 যোগ F2 এর মান কত? 3 গুণন H এর মান 5 সমান 43 যোগ উপরে 5 কে 5, নিচে 3 একে যোগ করলাম 4। 5 কে 4 দ্বারা ভাগ করব 1.25। তাহলে 43 যোগ 1.25। তাহলে 43 সাথে 1 যোগ করব 44.25। এইভাবে আমরা সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করতে পারি। এইবার আয়তলেখ গণসংখ্যা বহুভুজ অজেব রেখা অঙ্কন। প্রথমে আয়তলেখ অঙ্কন। আমি ক্লাস 8 এ এই আয়তলেখ অঙ্কনটা আমি তোমাদেরকে বর্ণনা করেছি। এখানে নতুন আছে গণসংখ্যা বহুভুজ অজেব রেখা, কিন্তু আয়তলেখটা আবার একটু বর্ণনা করি। আয়তলেখ অঙ্কনের জন্য যদি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থাকে, বিচ্ছিন্ন মানে কি? যেমন 6 থেকে 10, 11 থেকে 15। দেখো এই যে এই জায়গা 10 এর পরে কি আছে? 11। এটা বলতেছে বিচ্ছিন্ন, এটা বলতেছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন যদি বলি তাহলে 6 থেকে 10, এখানে 10 থেকে ধরলাম 15, এখানে 15 থেকে 20 ইত্যাদি। তাহলে এই যে দেখো এখানের মধ্যে কোনো নাই, 10 আছে ও জায়গা, এই জায়গা আছে 10। এটা বলতেছে অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন হলে পরে একটা 10 এর পরে 11, আর অবিচ্ছিন্ন হলে পরে 10 এর পরে 10ই। তাহলে আমাকে যদি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থাকে, তাহলে আমাকে সর্বপ্রথম অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে পরিণত করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বানাতে উচ্চ সীমার সাথে নাই 1 যোগ করব, অথবা নিম্ন সীমার সাথে 1 বিয়োগ করব। এভাবেও করা যায়, আরো বিভিন্ন নিয়ম আছে। দেখো আমি এটা যদি করি, তাহলে এটার সাথে যদি 1 যোগ করি, আমি যদি উচ্চ সীমার সাথে 1 যোগ করি, তাহলে 10 আর 1 যোগ করলে কত? মানে 11। তাহলে এই জায়গায় 11 হলো, এই জায়গায় 11 হলো। আমি যদি নিম্ন সীমার থেকে যদি আমি বিয়োগ করি, তোমার হলো 1 বিয়োগ করি, তাহলে এই জায়গায় 5 বনে, তারপর তার এমরে 5 বনে, তার এমরে 5 বনে। তাহলে নিম্ন সীমা যদি ধরো তাহলে 1 বিয়োগ করবে, আর উচ্চ সীমা হলে 1 যোগ করবে। তারপর ছক কাগজের x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, y অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। এইবার নিচে একটি সারণী দেওয়া হলো, উপাত্তগুলোর আয়তলেখ অঙ্কন করতে হবে। প্রাপ্ত নম্বর গণসংখ্যা। 6 থেকে 10 পাইছে কয়জন? 5 জন। 11 থেকে 15 পাইছে কয়জন? 17 জন। 16 থেকে 20 পাইছে কয়জন? 30 জন। 21 থেকে 25 পাইছে কয়জন? 38 জন। 26 থেকে 30 35 জন। 31 থেকে 35 10 জন। 36 থেকে 40 7 জন। 41 থেকে 45 3 জন। শিক্ষার্থী বিন্দু এখানে দেখো, এখানে 10 এর পরে কি আছে? 11। তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাকে আগে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে পরিণত হবে। শ্রেণী ব্যাপ্তি লিখলাম।
এটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, আমাকে অবিচ্ছিন্ন। আমি এখানে কি করছি, নিম্ন সীমা থেকে 1 বিয়োগ করছি। 6 থেকে 1 বিয়োগ করবো 5, 11 থেকে 1 বিয়োগ করবো 10, 16 থেকে 1 বিয়োগ করবো 15, 21 থেকে 1 বিয়োগ করবো 20, 26 থেকে 1 বিয়োগ করবো 25, 31 থেকে 1 বিয়োগ করবো 30, 36 থেকে 1 বিয়োগ করবো 35, 41 থেকে 1 বিয়োগ করবো 40। তাহলে এখন দেখো তো এই যে মিলে গেছে 10 10, 15 15, 20 20, 25 25, 30 30, 35 35, 40 40। তাহলে আমি এখানে নিম্ন সীমার থেকে 1 করে বিয়োগ করছি। আমি আবার দেখাতে চাচ্ছি। তাহলে এখানে 6 বিয়োগ 1 কত লিখছি, 5। 11 বিয়োগ 1 কত লিখলাম, 10। তারপরে 16 বিয়োগ 1 কত, 15। এইভাবে আমি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে পরিণত করলাম। আর কোনো সংখ্যা তো দুই আছে। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি মানে এইগুলো, এটা না কিন্তু এইটা। তাহলে লেখো কত, 5 10 15 20 25 30 35 40 এগুলো লিখবো। আর ওয়াই অক্ষ বরাবর গুণ সংখ্যা এইগুলো লিখবো। স্থাপন করে আয়তলেখ অঙ্কন করব। উভয় অক্ষের ছোট ছোট এক ঘরকে এক একক করে ধরবো। এবার দেখো আগাচ্ছি। আমার আগে দেখো আগেতে আছে কত, 5 থেকে 10 আছে কয়জন, 5 জন। তারপর কত আছে, 17 জন। তাহলে প্রথমে আছে কয়জন, 5 জন। তারপর আছে 17 জন। তারপর আছে 30 জন, 38 জন, 35 জন, 10 জন, 7 জন, 3 জন। তাহলে এইভাবে আছে। তাহলে আমি এখন দেখো এটি এক্স অক্ষ, আর এটা কি, সরি, এটি এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই। এখানে দেখো ভাঙা ভাঙা ঘর দিছি, মানে এর মধ্যে আরো আছে, আরো আছে, এই কারণে ভাঙা ভাঙা ঘর দিছি। তাহলে প্রথমে নিম্ন সীমা আছে কত, 5। তাহলে 5 থেকে শুরু করলাম, 5 ঘর পর পর দাগ দিছি। 1 ঘর সমান 1, তাহলে 5 ঘর সমান 5, 5 বার ঘর করে দাগ দিছি। 5 10 15 20 25 30 35 40 45 উপরে তো 5 10 15 20 25 30 35 40। এইবার প্রথমে 5 থেকে 10 আছে কয়জন, 5 জন। তাহলে 5 ঘর, এই যে 5 থেকে শুরু করে 5 ঘর উপরে এদিকে এসে টানতে, এই যে এটা আয়তক্ষেত্র কিভাবে আঁকাইলাম আবার খেয়াল করো। তাহলে এই জায়গা থেকে উপর দিকে 5 ঘর যাব, ডাইন দিকে 5 ঘর এসে নিচের দিকে 5 ঘর, এটা গেল 5 এর জন্য। তারপর আছে কত, 17। তাহলে এই জায়গা থেকে আমাকে 17 ঘর উপরে উঠতে হবে, 17 ঘর গুনিয়া, তারপরে এইদিকে এসে আবার নিচের দিকে নিতে হবে। তারপরে কত আছে, 30। তাহলে এই জায়গা থেকে আমাকে নিচ থেকে 30 ঘর উপরে উঠতে হবে, 30 ঘর উপরে উঠলাম, এরপরে এসে এদিকে নামালাম। তারপরে কত আছে, 38। এই জায়গা থেকে আমাকে 38 ঘর উপরে উঠলাম, ডাইন দিকে এসে নিচের দিকে নামাইলাম, এই একটা আয়তক্ষেত্র হলো। তারপর আছে কত, 35। এখান থেকে 35 ঘর, কয় ঘর, 35 ঘর উপরে উঠে ডাইন দিকে এসে নিচের দিকে নামাইলাম। তারপরে কত, 10। তাহলে এই জায়গা থেকে 10 ঘর উপরে ডাইন দিকে এসে নিচের দিকে নামাইলাম। তারপরে কত, 7। এখান থেকে 7 ঘর উপরে ডাইন দিকে এসে নিচে নামাবো। তারপর আছে 3, 3 ঘর উপরে এসে ডাইন দিকে নিয়ে নামাইলাম। এই যে যে চিত্রটা হলো, এই চিত্রটাই হলো গা আয়ত লেখ। এই চিত্রটার নাম কি, আয়ত লেখ। এইভাবে আমরা আয়ত লেখ অঙ্কন করব। এবার নিচে সারণী দেওয়া হলো, কতগুলো গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এইবার কি আঁকবো, গুণসংখ্যা বহুভুজ, গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। আর গুণসংখ্যা বহুভুজ অঙ্কন, তাহলে গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণী ব্যাপ্তি এটা ওই একই নিয়ম, অবিচ্ছিন্ন আর গুণসংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, এখানে 2 নিয়মে গুণসংখ্যা বহুভুজ আঁকানো যায়। আয়তলেখ অঙ্কন করে সেই আয়তলেখর শীর্ষবিন্দুর মধ্যবিন্দুগুলো যোগ করলে পরে আমরা গুণসংখ্যা বহুভুজ পাবো। আবার ডাইরেক্ট শ্রেণী ব্যাপ্তির মধ্যমান এবং গুণসংখ্যা, শ্রেণী ব্যাপ্তির মধ্যমান এবং গুণসংখ্যা, এক্স অক্ষ বরাবর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গুণসংখ্যা নিয়েও আমরা আয়তলেখ গুণসংখ্যা বহুভুজ আঁকতে পারি। আমি এখানে আয়তলেখ আঁকায়া সেই আয়তলেখ থেকে গুণসংখ্যা বহুভুজটা আঁকাইছি। তাহলে আগের নিয়মে আমি সেই আয়তলেখ আঁকবো। সাকা যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি ওয়াই অক্ষ বরাবর গুণসংখ্যা স্থাপন করে আয়তলেখ করলাম।
উভয় অক্ষের ক্ষুদ্রতম এক গড় সমান 1 একক ধরি, তাও ধরলাম। এবার প্রতিটি আয়তের শীর্ষ বাহুর প্রত্যেকটি আয়তের উপরে একটা বাহু আছে, সেই বাহুর মধ্যবিন্দু চিহ্নিত করি। উক্ত মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম এবং শেষ আয়তের মধ্যবিন্দুর সাথে তার প্রান্ত বিন্দুগুলো যোগ করছি। যেমন দেখো, তাহলে এখানে কত কত আছে, 5, 17, 30, 35 এইভাবে আছে। এখন আমরা এটা খেয়াল করো, তাহলে এই দিকে অবিচ্ছেদ্য ব্যাপ্তি, এদিকে গণসংখ্যা। তাহলে আমরা আগের মতন আয়তলেখ আঁকছি, আগেরটা আয়তলেখ আঁকাইলাম, আগের নিয়মে আয়তলেখ আঁকলাম। আঁকার পরে এই প্রথম আয়তের শীর্ষবিন্দুর এর মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু নিলাম, এই জায়গায় একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো চিহ্নিত করতেছি। এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু, মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে, আর এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করতেছি, পর্যায়ক্রমে যোগ করলাম, এই যোগ। এখন তাহলে এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু, এটা প্রথম আয়তের মধ্যবিন্দু, এটা শেষ আয়তের মধ্যবিন্দু, এই প্রথম আয়তের মধ্যবিন্দু আর তার প্রান্ত বিন্দু যোগ করলাম, আর শেষ আয়তের মধ্যবিন্দু আর তার প্রান্ত বিন্দু যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন শেষ করে দিলাম। এইবার অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কনের জন্য ছক কাগজে এক্স অক্ষ বরাবর চিরুনির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর কি নেবো, চিরুনির উচ্চ সীমা, আর ওয়াই অক্ষ বরাবর কি নেবো, চিরুনির যোজিত গণসংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ক্রিকেট খেলা দেখেছো, সেই ক্রিকেট খেলায় যে রানটাও দেখায়, রান এবং উইকেট পড়া দেখাতেছে, দুটো দেশের তুলনা দেখাচ্ছে, সেই তুলনা করার জন্য সাধারণত এই রেখাটা ব্যবহার করা হয়, এই রেখাটা ব্যবহার করা হয়। যেমন দেখো, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এই যাতে স্টার্ট করলো, আর এইভাবে যে রান ওটা দেখাচ্ছে, যেটা এই দুইটা দলের তুলনা, এই দুটো দলের তুলনা করা যে রেখাটা দেখা যায়, এই রেখাটার নামই হলো অজীব রেখা। আর অজীব রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর চিরুনির ঊর্ধ্বসীমা, এখানে ঊর্ধ্বসীমা কত, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, এইগুলো আমরা ব্যবহার করব। দেখো ছক আঁকাইছি, শ্রেণী দেওয়া আছে গণসংখ্যা, যোজিত গণসংখ্যার নিয়ম তো তোমরা জানোই, এর আগে বুঝেছি। এই প্রথমটা লিখবো, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করে লিখবো, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যোগ করে লিখবো, তৃতীয়টার সাথে চতুর্থটা যোগ করে লিখবো, চতুর্থটার সাথে পঞ্চম, এইভাবে পর্যায়ক্রমে যোগ করে করে আমরা লিখলে পরে যেটা পাবো, যে মানগুলো পাবো, এই মানগুলোই হলো যোজিত গণ সংখ্যা। এবার ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমা কোনগুলো, কোনগুলো ঊর্ধ্বসীমা নেব, এই যে এই 10, 15, 20, 25, 30, 35, 40, 45, এইগুলো নেব, এইগুলো ঊর্ধ্বসীমা। এগুলো কোন অক্ষ বরাবর নেব, এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর নেব এই যোজিত গণসংখ্যা। স্থাপন করে অজীব রেখা অঙ্কন করি উভয় অক্ষের ক্ষুদ্রতম এক ঘনক সমান 1 একক ধরে। তাহলে দেখো এইদিকে কি, এইদিকে চিরুনির ঊর্ধ্বসীমা, চিরুনির কি ঊর্ধ্বসীমা, আর এইদিকে কি চিরুনির গণসংখ্যা, চিরুনির গণসংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমটা আছে কত, 5, তাহলে 5 বার উপরে উঠলাম, তারপরটা আছে কত, 7, 7 ঘর উপরে উঠলাম, তারপর এটা 12, 12 ঘর উপরে উঠবো, এইভাবে পর্যায়ক্রমে। অর্থাৎ এটা হলো 5। প্রথমটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, এখানে এই জিনিসটা একটু সমস্যা হয়েছে, এখানে চিরুনি হবে 10 থেকে শুরু হবে, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। প্রথম শ্রেণী আছে, শ্রেণীর ঊর্ধ্বসীমা আছে 10, সেই 10 এর সাথে কত, 5 ঘর,
তাহলে এই বিন্দুটা হবে লাগা 10,5 মানে 10 ঘর ডাইনে 5 ঘর, আর তারপরেটা আছে লাগা 7, তাহলে এটাকে কি হবে, এটা 15, এই বিন্দুটা হবে 15,7, এই বিন্দুটা কি হবে 15,7, তারপরেটা আছে 12,20, এটা হবে কত 12, 20 আর 12, আগে 20 তারপর কত 12, অর্থাৎ 20-এর থেকে 12 ঘর উপরে, 25-এর থেকে কয় ঘর উপরে, 25-এর থেকে 20 ঘর উপরে। এইভাবে দিয়ে আমরা যে চিত্র অঙ্কন করলাম সেই চিত্রের নামই হলো গা অজীব রেখা। সেই চিত্রের নামটা কি, অজীব রেখা। তাহলে অজীব রেখা অঙ্কন করতে হলে এক্স অক্ষ বরাবর কোনটা দেব, এক্স অক্ষ বরাবর দেব, এক্স অক্ষ বরাবর দেব শ্রেণীর ঊর্ধ্ব সীমা, আর ওয়াই অক্ষ বরাবর দেব গৌণ সংখ্যা। তো 10 হলো প্রথম ঊর্ধ্ব সীমা, সেটি আছে 5, তাহলে 5 ঘর উপরে। এইভাবে পর্যায়ক্রমে উপরে ফোঁটা দিয়ে পর্যায়ক্রমে আমরা যোগ করলাম, এই যোগটাই হলো অজীব রেখা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে 17 অধ্যায়ের বিস্তারিত আলোচনা। তোমরা ভিডিওটা বারবার খেয়াল করে পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমস্যা সমাধান করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।